পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় এবং বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, রোহিঙ্গা ক্যাম্পে প্রতিনিয়ত অস্ত্র ঢুকছে। কারা আনছে এই অস্ত্র? কী কাজে ব্যবহৃত হবে এই অস্ত্র? বাঙালি তো নিরস্ত্র, তাই নিরস্ত্র বাঙালির উপর যদি এরকম সশস্ত্র অভিযান চলে, এটার দায়ভার কে নিবে? এই ক্ষতির দায়ভার কে নিবে? বিষয়গুলো কিন্তু পর্যালোচনা করা উচিত। সহজ ভাষায় যদি বলি যে বাংলাদেশে আবার পাকিস্তানি ঘাঁটি তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে? বিষয়গুলো একটু খোলামেলা আলোচনা করা যাক। খেয়াল করে দেখবেন, আমাদের দেশে দুই একদিন আগের ঘটনা, অর্থাৎ গতকালকের ঘটনা বা তার আগের ঘটনা, একটা জিনিস প্রচুর ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে মাদক চোরাচালান নিয়ন্ত্রণে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছে। আমার কথা হচ্ছে, পাকিস্তানের সাথে কি আমাদের বর্ডার আছে যে তাদের সাথে আমার মাদক চোরাচালান হবে? আমাদের বর্ডার তো ইন্ডিয়ার সাথে। যদি মাদক চোরাচালান হয় আর এটা নিয়ন্ত্রণ করতে হয়, ইন্ডিয়ার সাথে কথা বলো, ইন্ডিয়ার সঙ্গে আলোচনা করো, লাগলে ইন্ডিয়াকে ডাইরেক্ট থ্রেট দিয়ে বলো যে ভাই তোর বর্ডার থেকে কোনো প্রকার মাদক যেন বাংলাদেশে না ঢোকে। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে তো আর মানে সাহসের অভাব হওয়ার কথা না, কারণ সরকার ক্ষমতায়। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হ্যাডম লাগে, জিগার লাগে, আশা করি সরকারের সেটা আছে। কিন্তু সরকার সরাসরি ভারতের সাথে কথা না বলে ডাইরেক্ট পাকিস্তান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আনতেছে এবং তার সঙ্গে ডিল করতেছে কি? মাদক চোরাচালানের ডিল। সেই ডিলে কি উল্লেখ আছে দেখেন, সেই চুক্তিতে উল্লেখ আছে যে পাকিস্তান থেকে চোরাচালান হওয়া মাদক বাংলাদেশে ঢোকে এবং সেইটা নিয়ন্ত্রণ নিতে দুই দেশ যৌথভাবে কাজ করবে। তাহলে পাকিস্তানের সরকার কি ঘাস কাটে? পাকিস্তানের সরকার কি ঘাস কাটে? পাকিস্তানের সরকার কি চোরাচালান ঠেকাতে পারে না? ওর কাজ কি? পাকিস্তানের হোম মিনিস্টারের কাজ কি? ওই আর নিজের দেশের বর্ডার সিকিউর করতে পারে না? পূর্ব সাইডে মাদক চোরাচালান হচ্ছে, এটা ও সন্দেহ করে কিভাবে? এটা তো সম্পূর্ণ অযৌক্তিক। তোমার পাকিস্তান থেকে একমাত্র বাংলাদেশে আসার রাস্তা হচ্ছে জাহাজ, আর দ্বিতীয় আরেকটা রাস্তা আছে, সেটা হচ্ছে এয়ার স্পেস। এয়ার স্পেস এখনও চালু হয় নাই, ডাইরেক্টলি চালু হয় নাই। তো এখন কথা হচ্ছে, যদি তোমার সাথে আমার পোর্টের যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ জাহাজের যোগাযোগ ব্যবস্থা থাকে, তাহলে পাকিস্তান থেকে যখন তোমার জাহাজটা, মাদকের জাহাজটা বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে আসে, তোমাদের কাস্টমসরা কি চুল ছেড়ে তখন যাচাই বাছাই করে না কেন? আর পাকিস্তানের সাথে বেশ কয়েকটা সার্ক কান্ট্রির জাহাজের মাধ্যমে যোগাযোগ আছে, প্রায় 7-8টা। এখন কথা হচ্ছে, 7-8টা দেশ থুইয়া খালি তোমার জাহাজ বাংলাদেশেই কেন আসে? তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত একটা চুক্তি হচ্ছে। এই চুক্তির মধ্যে আরেকটা ক্লজে লেখা আছে, সেটা হচ্ছে তথ্য আদান প্রদান। অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উসিলায় তাদের সাথে আমাদের তথ্য আদান প্রদান করতে হবে। আমার রাষ্ট্রের প্রাইভেসি কোথায়? আমার রাষ্ট্রের প্রাইভেসি নাই। আমি তো তথ্য আদান প্রদান ভারতের সাথেই করি না, যার সাথে আমার বর্ডার শেয়ারিং। তাহলে আমি সেই তথ্য আদান প্রদান কেন পাকিস্তানের সাথে করতে যাব? আমার তাহলে সেফটিটা কোথায়? বাংলাদেশের প্রাইভেসিটা কোথায়? তথ্য আদান প্রদান আমার কেন করতে হবে পাকিস্তানের সাথে, তাও যেটা অফিসিয়ালি বাংলাদেশের শত্রু রাষ্ট্র? শত্রু রাষ্ট্রের সাথে তো আমি তথ্য আদান প্রদান করব না। তার মানে এটা সার্বভৌমত্ব বিরোধী আরেকটা চুক্তি হলো। সবথেকে মজার ব্যাপার দেখেন, পাকিস্তান অস্ত্র ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে খুব চতুরতা অবলম্বন করে। এটা নিয়ে কিন্তু পাকিস্তানের দ্বিতীয় দফায় অস্ত্র বেচা হলো বাংলাদেশের কাছে। কীরকম? প্রথম দফায় যখন পাকিস্তান অস্ত্র বেচে, তখন কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন জামাত সরকার ক্ষমতায় ছিল, জামাত জোট। অর্থাৎ ডক্টর ইউনূস, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নাহিদ, হাসনাত আবদুল্লাহ, সার্জিস এবং জামাতের পুরো গ্যাং, এরা জোট বেঁধে ডক্টর ইউনূস সরকারের পরিচালনা করত। তো ডক্টর ইউনূসের সরকার যদি জামাত পরিচালনা করে, তার মানে অস্ত্র আসার পেছনে ওই সময় জামাতের বেনিফিট ছিল। ওইটারই দ্বিতীয় দফার অস্ত্র যখন ডেলিভারি হয়, তখন কি হচ্ছে? এখানে
সরকার কার? তারেক জিয়ার সরকার। তো এখন তারেক জিয়ার সরকারকে তো যেভাবেই হোক বিজি রাখতে হবে, তা না হলে তো জামাতের এই পারপাস সার্ভ হবে না, অস্ত্র তো ডেলিভারি নিতে হবে। তো কী করলো খেয়াল করে দেখেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলো। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসার পর তারেক জিয়া ব্যস্ত হয়ে পড়লো রাষ্ট্রীয় অতিথিকে পর্যাপ্ত প্রোটোকল দেওয়ার জন্য। এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শুধু একা আসে নাই, তাদের কমব্যাট ফোর্স, তাদের ব্যক্তিগত বডিগার্ড সব নিয়ে আসছে। বেশ ভালো কথা, রাষ্ট্রীয় সফরে আসছেন, নিয়ে আসছেন অতিথি ফেরেস্তা, ভালো কথা আসছেন। এখন এই অতিথিকে মেনটেন করার জন্য, এই অতিথিকে পর্যাপ্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রশাসন থেকে শুরু করে সবাই ব্যস্ত। তো এই ফাঁকে সরকারকে ব্যস্ত রেখে দ্বিতীয় দফার যে অস্ত্র ডেলিভারি সেটা রোহিঙ্গা ক্যাম্পে ঠিকই কমপ্লিট করে ফেলছে পাকিস্তান। অর্থাৎ আপনি যে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালাবেন ততক্ষণে ওই অস্ত্র চলে যাবে জায়গা মতো। কারণ এই রোহিঙ্গা ক্যাম্পে থাকা ব্যক্তিরাই এই অস্ত্র কিন্তু শুধু বাংলাদেশে রাখবে তা কিন্তু না, আসাম, মিজোরাম, ত্রিপুরা সব জায়গায় পাঠাবে। এবং সেভেন সিস্টার্স ভাঙার জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করবে। তারা ঠিক 10 ট্রাক অস্ত্র যেভাবে নিয়ে এসেছিল, ঠিক একইভাবে এখন জাহাজে করে অস্ত্র আনতেছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে, ওই সময় 10 ট্রাক অস্ত্র তো হাতে নাতে ধরা পড়ছে, উই আর লুকিং ফর শত্রুজ, এই মালের বিজি রেখে সামহাউ এটাকে এক্সপোজ করে দেওয়া গেছে। কিন্তু এখন আওয়ামী লীগ তো দেশেই নাই, সরকারকে বিজি রাখতেছে কে? ওই পাকিস্তানি গোষ্ঠী। এবং সবথেকে মজার ব্যাপার, একদিকে পাকিস্তানের সরকার বিএনপি সরকারকে বিজি রাখতেছে, রেখে অস্ত্র বাংলাদেশের ভূখণ্ড দিয়ে ঢুকায়া সেভেন সিস্টার্সে ডিস্ট্রিবিউট করবে। ঠিক যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে থাকবে পাকিস্তানের হোম মিনিস্টার। এবং সেটাই হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সে অস্ত্র ঢুকছে। এবং এটা রুট প্ল্যান, লেবার হিসেবে কাজ করতেছে এই ধরনের রোহিঙ্গা ক্যাম্পের কামলারা। কেন বলছি কামলা শব্দটা কেন ব্যবহার করলাম, যদিও এটা অসম্মানসূচক শব্দ, তবুও আমি এটা ব্যবহার করলাম এই কারণে, কারণ এই রোহিঙ্গাদেরকে সবথেকে কম মূল্যে ব্যবহার করা যায়। এবং বাংলাদেশের রিফিউজি ক্যাম্প বলতে ওই একটাই। আর কক্সবাজারের পাশে আপনারা জানেন পাহাড়ি অঞ্চল। তো পাহাড়ি অঞ্চলে যখন নর্মাল একটা আদিবাসী কিংবা কোনো মারমা, চাকমা সম্প্রদায়ের কাউকে যখন আপনি কাজ দিবেন, তাকে বেশি টাকা পে করতে হবে। কিন্তু আপনি যখন একটা রোহিঙ্গাকে কাজ দিবেন, তাকে অল্প টাকায় আপনি ব্যবহার করতে পারবেন। সুতরাং অল্প টাকায় খুব সহজে সেলফ ক্যারিয়ার অর্থাৎ ব্যক্তি পরিবহনকারী পাচ্ছে পাকিস্তান। তো পাকিস্তান সেটা লুটে নিবে, স্বাভাবিক। কারণ পাকিস্তানের আলটিমেট এজেন্ডা শুধু যে বাংলাদেশকে অস্থিতিশীল করা তা না, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সেভেন সিস্টার্সকে ভাঙা। শুধু তাই নয়, বাংলাদেশের প্রাইভেসি তথ্যগুলো তারা তথ্য আদান প্রদান বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নাম করে তথ্য আদান প্রদান করা হবে এইটা বলে তারা সম্পূর্ণ আকারে নিয়ে যাচ্ছে কোথায়? পাকিস্তানে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষেত্রে যখন তারা কূটনৈতিক স্টেপ নিবে ফেডারেল রাষ্ট্র ব্যবস্থার জায়গা থেকে, তখন তারা এই তথ্যের উপর বেস করে মাঠ পর্যায়ে দাবার গুটি সাজাতে পারবে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। আর বাংলাদেশের সাথে অলরেডি ভারতের তিক্ত সম্পর্ক তৈরি করার জন্য বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় নিয়ে আসার পেছনে পাকিস্তানেরও ইনভেস্ট আছে। বিজেপির একজন বড় সাংসদ নওশাদ সিদ্দিকী, আপনার কি মনে হয় তিনি মুসলিম লিডার? তিনি কি শুধু ভারতীয়? পাকিস্তানের সাথেও খোঁজ নিয়ে দেখেন, যোগাযোগ আছে। এখন আমি বলছি না যে তাকে অ্যারেস্ট করতে হবে, খোঁজ নিয়ে দেখেন, নিতে তো সমস্যা নাই। যদি ভেরিফাইড করে ভালো কিছু বের হয় ভালো, আমি তো বলছি না যে একদম 100-এ 100 সে খারাপ হবে। কিন্তু আমার কথা সেটা না, আমার কথা হচ্ছে সেভেন সিস্টার্স ভাঙবে, এটার পিছনে ইনভেস্ট হচ্ছে, এটার পিছনে অস্ত্র আসতেছে। তো এই অস্ত্র আসার পেছনে, সেভেন সিস্টার্স ভাঙার পেছনে আপনার কি মনে হয় না কূটনৈতিক ফান্ডিং আসতেছে? এবং সেই কূটনৈতিক ফান্ডিংটা
বাঙালি জাতীয়তাবাদকে দাবিয়েই তারা সাম্প্রদায়িক মৌলবাদী উগ্রবাদী গোষ্ঠীর মাধ্যমে বাস্তবায়ন করবে। কারণ বাঙালি জাতীয়তাবাদ যদি একবার পুনরুত্থান ঘটে, তাহলে মৌলবাদী গোষ্ঠীরা এখানে তাদের যে আলটিমেট এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে পারবে না। এই জন্য গভর্নমেন্টের উচিত, বিশেষ করে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত এই ধরনের রোহিঙ্গা ক্যাম্পে নিয়মিত অভিযান পরিচালনা করা, একই সাথে পাকিস্তানের সাথে হওয়া এই অযৌক্তিক চুক্তি বাতিল করা, একই সাথে ভারতের 7 সিস্টার্স রক্ষার্থে ভারতের প্রধানমন্ত্রীর কি করা উচিত? ভারতের প্রধানমন্ত্রীর এটা করা উচিত, মণিপুর, মিজোরাম এদিকে নজর দেওয়া। ধন্যবাদ।